নমস্কার, ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত। বহু মানুষের আশ্রয়স্থল ছিলেন তিনি। সুখ দুঃখ সবকিছুতেই তিনিই ছিলেন শান্তির আশ্রয় সংসারী মানুষের। স্বামী আত্মস্থানন্দের প্রয়াণে সমাপ্ত হল এক সুদীর্ঘ আধ্যাত্মিক জীবনের, যিনি ছিলেন সব অর্থেই মানবতার পূজারী। জন্ম ওপার বাংলায় ১৯১৯ সাল। বাংলাদেশের ঢাকা শহরের কাছে সবুজপুরে জন্ম স্বামী আত্মস্থানন্দের। বাবা মার দেওয়া নাম ছিল সত্যকৃষ্ণ। আধ্যাত্মিকতার আলোকে রামকৃষ্ণ প্রেমে তিনি একদিন হয়ে উঠলেন স্বামী আত্মস্থানন্দ। কলেজ জীবনে তিনি যুক্ত হন দিনাজপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সঙ্গে। ১৯৩৮ সালে শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য বিজ্ঞানানন্দের কাছে দীক্ষা নেন তিনি। ১৯৪১ সালের ৩রা জানুয়ারি ২২ বছর বয়সে বেলুর মঠে যোগদান। সালে ব্রহ্মচর্য গ্রহণ। ১৯৪৯ সালে সন্ন্যাস গ্রহণ। স্বামী বিজ্ঞানানন্দজির কাছে মন্ত্র দীক্ষা নিয়ে সত্যকৃষ্ণই হয়ে উঠলেন স্বামী আত্মস্থানন্দ। ২০০৭ সালের ৩রা ডিসেম্বর রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন স্বামী আত্মস্থানন্দ। সন্ন্যাসী বললে যে একটা নরম সরম চেহারার কথা ভাবি, সেটা কিন্তু স্বামীজি বিবেকানন্দ ছিলেন না। তিনি খুব বলবান, বলশালী এবং খুব ব্যক্তিত্বময় মানুষ ছিলেন। তো এই ধারারই প্রায় বলা যেতে পারে এক আধুনিক সংস্করণ ছিলেন আমাদের আত্মস্থানন্দজি। দীর্ঘ কর্মময় জীবনে বর্ণময় এই চরিত্রের সান্নিধ্যে যারাই এসেছেন তারাই তার পরম স্নেহের স্পর্শ পেয়েছেন বিশাল হৃদয়ের, যে হৃদয় দিয়ে লক্ষ মানুষের মন ছুঁয়ে যেতেন এই সর্বত্যাগী সন্ন্যাসী। চরৈবেতি মন্ত্রই ছিল তার জীবনের চলার মূল মন্ত্র, আর সেই মন্ত্রেই তার অগণিত ভক্তকুলকে সারা জীবন উদ্বুদ্ধ করে গেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় এবং তার বাসভবনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, স্বামীজি তিনি সারা জীবন আর্তের সেবায় নিজের জীবনকে তিনি একেবারে নিয়োজিত করেছিলেন। এই মুহূর্তে বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তোমার সঙ্গে রয়েছেন। যদি তাকে একটু অনুরোধ করো যে তিনি যে কাছ থেকে দেখেছেন সেই স্মৃতি যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নেন। একদমই, আমি অর্পিতা সরাসরি ওনার কাছেই চলে যাব এবং ওনার সঙ্গে কথা বলবো। যে উনি একটু আগেই বলছিলেন যে যেদিন উনি রামকৃষ্ণ মিশনে যোগদান করেন সেই দিনই মহারাজ আত্মস্থানন্দের সঙ্গে তার দেখা হয়। সেই এক্সপিরিয়েন্সটা, সেই মেমোরিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। প্রথমে নমস্কার, তারপরে মহারাজ চলে গেলেন, তাকে আমার সাষ্টাঙ্গ প্রণাম। সে একটা ঘটনা একটুখানি আগে পরে আছে। তখন ১৯৫৬ সাল জানুয়ারি মাসের ২০ তারিখ ১৯৫৬। তা আমি তার আগে একটা প্রবন্ধ লিখেছি। প্রবন্ধটার নাম হচ্ছে মানুষ। কেন লিখেছি? সেই সময় আমার পরীক্ষা হয়ে গেছে, স্কটিশে পড়তাম, তো পরীক্ষা হয়ে গেছে। পরে কি পড়বো তখনও ঠিক হয়নি। ওই পরীক্ষা এবং আবার অ্যাডমিশনের মাঝের যে ফাঁকটা, সেই সময় আমি খুব দর্শনের বই পড়ছিলাম। পড়তে পড়তে আমার মনে হলো মানুষ সম্পর্কে আমি একটা প্রবন্ধ লিখব। মানুষ, সেই প্রবন্ধটা লেখা হলো। তাতে কান্ট, হেগেল, হিউম, প্যাসকাল, ডেকার্টকে কী বলেছেন না বলেছেন সব নিয়ে একটা বেশ গুরুগম্ভীর প্রবন্ধ হলো। কোথায় পাঠাবো? রামকৃষ্ণ মিশনের যে বিখ্যাত পত্রিকা উদ্বোধন, সেই উদ্বোধনে প্রবন্ধটা পাঠালাম। ঠিক আছে, 7 দিন পরে আমার কাছে একটা পোস্ট কার্ড এলো। সেই পোস্ট কার্ডে লেখা আছে, আপনি যদি একবার উদ্বোধনে এসে সম্পাদক মহারাজের সঙ্গে দেখা করেন তাহলে ভালো হয়। এই ২০ তারিখ জানুয়ারি মাসের ১৯৫৬ সাল। তখন আমার বয়সও ২০। আমি একদম গঙ্গায় স্নান টান করে লাফাতে উদ্বোধনে গেলাম। সেখানে প্রাথমিক যা হওয়ার পর মহারাজ নেমে এলেন ৩ তলা থেকে ১ তলায়। এসে আমাকে দেখে হা হা করে হাসতে লাগলেন।
তাই বললো, মহারাজ এত খারাপ লিখেছি যে আপনি হাসছেন? বললেন, না না, তোমার প্রবন্ধটা পড়ে মনে হয়েছিল নিশ্চয়ই কোনো বৃদ্ধকে দেখব, চোখে ছানি কাটা চশমা, তুমি তো সদ্য তরুণ হে। বলেই বললেন, চলো চলো চলো। এই যে উনি চলো চলো বলে আমাকে 3খানা সিঁড়ি ভেঙে একেবারে উদ্বোধনের 3 তলায় তার ঘরে নিয়ে গেলেন। এই আমার ঠাকুরমা স্বামীজির জীবনে প্রবেশ। সেইখানে গিয়ে দেখলাম যে তার খুব নিরাড়ম্বর ঘর, তিনি সম্পাদক, কিন্তু তার একটি ছোটো টেবিল, একটি চেয়ার, একটা ঘর, কোণের দিকে একটি শয্যা, মানে কোথাও কোনো আর ফার্নিচারের ব্যাপার ট্যাপার নেই। তিনি আমাকে একটা চেয়ারে বললেন, বসো। আমি প্রণাম করে বসলাম এবং আমি তাকিয়ে দেখলাম আমরা দুজনেই চেয়ারে বসে আছি, কিন্তু আমার ডান পাশে দেয়ালে পিঠ দিয়ে একজন অসাধারণ সুন্দর মহারাজ বসে আছেন। তিনি মনের আনন্দে বসে আছেন, আর স্বামী শ্রদ্ধানন্দজি আমার সঙ্গে নানা রকম কথা বলছেন, আমার জানতে চাইছেন আমি এই রেজাল্ট বেরোবার পর কোথায় যাব, কি করব, জীবনের লক্ষ্য কী। আমি বললাম যে মহারাজ, আমার সংসার টংসার ভালো লাগছে না, আমি সন্ন্যাসী হব। এই নিয়ে নানা কথা হচ্ছে। তখন ওই যে ভদ্রলোক, যে মহারাজ বসছিলেন, উনি এই মহারাজকে সম্বোধন করে বললেন, বিমলদা, আপনি এই ছেলেটিকে আপনার অ্যাসিস্ট্যান্ট করে নিন। এই কথাটি যিনি বললেন তিনি হচ্ছেন স্বামী আত্মস্থানন্দজি। এই প্রথম দিন আমার দুজন মহারাজের সঙ্গে দেখা হলো, যারা আমার জীবনটাকে সম্পূর্ণ একদম পাল্টে দেবেন। এবং স্বামী আত্মস্থানন্দজি ওইখানে মহারাজের সঙ্গে ঘণ্টা 3 কথার পর ওই স্বামী আত্মস্থানন্দজি আমাকে নিয়ে রাস্তায় এলেন। একটা কালো অ্যাম্বাসাডার গাড়ি দাঁড়িয়েছিল, আমাকে বললেন উঠে বসো। আমি বসলাম, আমার পাশে পেছনের সিটে উনি বসলেন। গাড়ি চলছে রেড রোড ধরে, যাচ্ছে দক্ষিণ কলকাতার দিকে, সেবা সদনে। এই আমার স্বামী আত্মস্থানন্দজির সঙ্গে দেখা। অতএব স্বামী শ্রদ্ধানন্দ এবং স্বামী আত্মস্থানন্দ আমার জীবনে যেন একটা যুগল মূর্তির মতো, যুগল উপস্থিতি। একজনকে বাদ দিয়ে আরেকজনকে আমি চিন্তাই করতে পারি না। তাই এইভাবে আমার আত্মস্থানন্দজির সঙ্গে সেই প্রথম পরিচয়। এবং স্বামী আত্মস্থানন্দজি তখন, এবং তারপরে ধীরে ধীরে যখন ওপর দিকে উঠতে উঠতে সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, তখনও পর্যন্ত কিন্তু আমার সঙ্গে যোগাযোগ এবং দেখা সাক্ষাৎ হয়। তার কারণ তিনি ভীষণ আমোদে মানুষ ছিলেন, তিনি ভীষণ রঙ্গরসিকতা পছন্দ করতেন। এবং আমি যখন খুব দুঃখ করে বলতাম, মহারাজ সেই 56 সালে আমি তো সন্ন্যাসী হতে গিয়েছিলাম, কিন্তু আমার তো আর সন্ন্যাসী হওয়া হলো না। তাতে উনি আমাকে প্রায়ই বলতেন, সন্ন্যাসী হলেই তোমার কি একবারে সব জীবনের সব পাওনা পেয়ে যেতে? সন্ন্যাসী না হয়েও তো সন্ন্যাসী হওয়া যায়। এইসব নানা কথা বলে আমাকে। আপনি ওই যে যেদিন গাড়ি করে যাচ্ছিলেন সেই দিন একটা মজার ঘটনার কথা বলছিলেন, সেটা যদি একটু। সেটা তো আমি জীবনে ভুলতে পারি না, কিন্তু সেটা আমি বলবো কি বলবো না ভেবে বলছি। তা রেড রোড দিয়ে গাড়ি যখন যাচ্ছে, আর বুঝতেই পারেন সেই সময় একজন একটা ঝকঝকে নতুন অ্যাম্বাসাডার গাড়ি চেপে যাচ্ছে। তখন তো গাড়ি চাপাটা এত সহজ ছিল না, তখন নিজেই একটু গর্ব হচ্ছে। আবার আমার বাঁদিকে বসে আছেন একবারে অনিন্দ সুন্দর এক মহারাজ। মহারাজ আমাকে পাশে বসিয়েছেন, এও তো একটা জীবনের মস্ত বড় প্রাপ্তি। এবার রেড রোড দিয়ে গাড়ি যাচ্ছে, হঠাৎ আমায় জিজ্ঞেস করলেন, কী দেখছো? আমি বললাম যে এই গাছপালা, রাস্তা, খেলার মাঠ, কত কী দেখছি মহারাজ, কত কী দেখছি, ট্রাম যাচ্ছে। তখন আমাকে বললেন, একদম মিথ্যে কথা বলবে না। আমি খুব ঘাবড়ে গেলাম, কেন মহারাজ মিথ্যে কথা বলছি কেন? তখন বলছেন, তুমি কি দেখছো আমি জানি। কি বলুন তো মহারাজ? ওই দেখছো সামনের গাড়িটা, পেছনের যে কাঁচের এটা আছে, ওখানে পেছনের সিটে একজন সুন্দরী মহিলা বসে আছেন, ওর খোঁপাটা দেখেছো? আমি বললাম, আগে না না, ইতস্তত করো না, ওইটাই তো তুমি দেখছিলে। আমি বললাম, না মহারাজ। বলে, চুপ, যা দেখার জিনিস, তোমার যা বয়স তাতে ওইটাই দেখার জিনিস। ওই আকাশ বাতাস বিশ্ব ব্রহ্মাণ্ড এ সমস্ত দেখার জিনিস নয়। ওটা যদি দেখেই থাকো এমন কিছু অসুবিধে নেই, বলে হা হা করে হাসতে লাগলেন। এই যে প্রথমেই আমি দেখলাম যে তিনি ধর্ম এবং জীবনকে এত সুন্দর করে মিশিয়ে দিয়েছেন। জীবনের প্রতিটি মুহূর্তেই তুমি কিন্তু ঈশ্বর চিন্তায় থাকতে পারো, তার মানে এই নয় যে তোমার অন্য চিন্তা থাকবে না। এবং তিনি আমাকে এমন সুন্দর কতগুলি ফর্মুলা বলে দিয়ে গেছেন। এই তো কালকেও ছিলেন, আজকে বলছি গেছেন। ঘটনাটা কি? দেবরতী, ফিরবো তোমার কাছে, খুব স্বাভাবিক। অনেক টুকরো টুকরো স্মৃতি আজকে তার স্মৃতি চারণায় উঠে আসছে। আবারও ফিরবো তোমার কাছে, আমাদের সঙ্গে থাকো। তার আগে একবার চোখ রাখা যাক, শিবগানে জীব সেবাই ছিল তাঁর জীবনব্রত। মানুষের কল্যাণেই জীবন উৎসর্গ করলেন এই মানবতার পূজারী। ভক্তদের পরিবারের সুখ শান্তির দিকে ছিল এই প্রবীণ সন্ন্যাসীর কড়া নজর। আত্মপীড়িত মানুষের জন্য আসমুদ্র হিমাচল ছুটে বেরিয়েছেন এই সর্বত্যাগী সন্ন্যাসী। স্বামী বিবেকানন্দ বলতেন,
তোদের এমনই ভালোবাসি যে খুব খুশি হব যদি শুনি যে তোরা অপরের জন্য খেটে খেটে মরে গিয়েছিস। সেই আদর্শ সঙ্গে নিয়েই পথ হেঁটে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। আর সেই আদর্শেই অনুপ্রাণিত ছিলেন স্বামী আত্মস্থানন্দ। কর্মযুগের মধ্যে দিয়েই ঈশ্বর লাভের পথ খুঁজেছেন আজীবন। His character was so great that তার চরিত্র এত মহান। I or any of his disciples, if we have spent hundreds of lives, could do no justice to a millionth part of what he really was. দিন দরিদ্র আর্তপীড়িত মানুষের জন্য তার মন কাঁদত। আসমুদ্র হিমাচল তিনি ছুটে বেরিয়েছেন মানুষের কল্যাণে। 1976-77 সাল তৎকালীন প্রেসিডেন্ট বীরেশ্বরানন্দজির মধ্যস্থতায় স্বামী আত্মস্থানন্দজিকে বেলুড় মঠে আনা হলো। তখন সেখানে উদ্যমী নেতৃত্বের খুব প্রয়োজন। সে সময় স্বামী আত্মস্থানন্দজি ছিলেন গুজরাটের রাজকোটের রামকৃষ্ণ আশ্রমের প্রধান। সেখানেই তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এক তরুণ, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তার কৃপায় ধন্য হয়েছেন অগণিত মানুষ। জীবনের কঠিন সময়েও তার শান্ত অবিচল রূপ দেখে আশ্চর্য হতেন তার অগণিত ভক্তকুল। জীবনকে দেখতেন খুব সহজভাবে, বলতেন মানব সেবাই জীবনের পরম ধর্ম। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বাবা চলে যাওয়ার সময় যেরকম হয়েছিল ঠিক উনি আমার গুরু। আমি রোজ আসতাম, রোজ, কোনোদিনও বাদ যেত না। শুধু আমার হার্ট অ্যাটাক হয়েছে বলে এখন আমি আসতে পারছি না। আমরা রোজ আসতাম এই 2.5 বছর ধরে, তার জন্য ওনার সঙ্গ আমরা কোনোদিন ছাড়িনি। আজীবন সেই কাজই করে গেছেন এই প্রবীণ সন্ন্যাসী। সামলেছেন বহু গুরু দায়িত্ব। তরুণদের কাছেও অসম্ভব জনপ্রিয় ছিলেন এই মানুষটি। দীর্ঘ জীবনে তার স্নেহের পরশ পেয়েছেন বহু মানুষ। বিদায় বেলায় সেই স্মৃতিতেই চোখ ভেসেছে তার অগণিত ভক্তের। শিবজ্ঞানে জীব সেবার মহান আদর্শকেই হাতে কলমে করে দেখিয়ে গেছেন এই বিরল কর্মযোগী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সফেদের লাকি প্যাকে গোল্ড কয়েন ফ্রি। সফেদ কিনুন, সোনা জিতুন। তোমারও স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। इस रमजान ईदी में बांटिए मुस्कान। बस वेस्टर्न यूनियन द्वारा पैसे पाइए और 51,000 रुपए जीतकर इस त्योहार की सोच आगे बढ़ाइए। এই বাড়িতে আমাদের ডিম পাড়তে কেউ রুখতে পারবে না। আমি রুখতে পারি। তুমি জানো না আমরা হলাম এডিস মশা। আমরা ছড়াই ডেঙ্গু আর চিকুনগুনিয়া। মাস্টার মশাই স্কুলে আমাদের ডেঙ্গু মশার ব্যাপারে সবকিছু জানিয়েছে। আচ্ছা বাবু, আমাদের চ্যালেঞ্জ জায়গা তো পাবোই। পাবে না। উফ, এখানে তো সব ব্যবস্থা করা আছে। ডেঙ্গু নিবারণের জন্য প্রতি সপ্তাহে কুলারে জল পাল্টান, বালতি আর ট্যাঙ্কি ভালো করে ঢেকে রাখুন, পুরো হাতা জামা পরুন, মশা তাড়ানোর ক্রিম, কয়েল এবং ধূপকাঠি ব্যবহার করুন। ডেঙ্গুর সাথে লড়াই মানে ডেঙ্গুর থেকে বাঁচা। পরিবারের বাবা ও ছেলে সবার পছন্দ আব্দুল্লাহ লুঙ্গি, পরে দেখুন আরাম পাবেন। বেস্ট এমপ্লয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে মিস্টার উদয় প্রতাপকে। স্যার, আপনার সাফল্যের রহস্য? আমার সন্তুষ্ট এমপ্লয়িজ। তা কি করে? আমার প্রত্যেক এমপ্লয়ির ইপিএফও তে এনরোলমেন্ট আছে। তো আমি তাদের পিএফ, পেনশন, ইন্স্যুরেন্সের সামাজিক সুরক্ষা দিয়ে থাকি, আর তারা আমার সাফল্যের সবচেয়ে বড় ভাগিদার। আপনিও আপনার কর্মচারীদের মনোনয়ন ইপিএফও তে করান আর তাদের সামাজিক সুরক্ষার লাভ দেওয়ান। करेले, हमसे हमारी पसंद तो पूछो। हम पूछेंगे आपकी पसंद। मिलिए हमारे सर्वेयर्स को या विजिट कीजिए accessmyindia.org और आप पाएंगे 10 कार जीतने का मौका, साथ में टीवी पे आने का अवसर। भारत का भरोसा किन पर है? ट्रस्ट इंडेक्स फ्रॉम एक्सेस माई इंडिया। Textile is a very important sector for the country, from the angle of employment, from the angle of exports.
17% of exports of India comes from textile sector. The way government is given the impetus to skilling, I think this is going to be a big advantage in times to come. India is the youngest country, and with the buying power increasing, with the growth of 8 and 9%, textile is going to be one of the major sector which will get the maximum advantage. পরীক্ষার গুগলি হোক বা বাউন্সার, ছায়া প্রকাশনী হ্যাজ দ্য আনসার। ছায়া প্রকাশনী। স্বামী আত্মস্থানন্দ ছিলেন মানব প্রেমিক। তার মতো মানুষের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষাবিদ কৃষ্ণা বসু। পৃথিবীতে এত হিংসার দেশ চলছে, তার মধ্যে এদের মতো মানুষ যারা বিশ্বের কল্যাণ কামনা করতেন সর্বক্ষণ, তাদের থাকাটা খুব জরুরি ছিল। তাই আমরা একটা খুবই অভাব বোধ করব, একটা শূন্যতার সৃষ্টি হলো, সেটা তো গভীর দুঃখের বিষয় আমাদের সকলের কাছেই। আবারও সরাসরি চলে যাব সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাড়িতে। রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, সারা জীবন আর্তের সেবায় স্বামীজি নিজেকে নিয়োজিত করেছিলেন। তার যে এই জীবন দর্শন, সেটা পরবর্তী প্রজন্মের কাছে কতটা বড় অনুপ্রেরণা, একটু যদি এই বিষয়টা নিয়ে কথা বলো। ওনাকে আপনি যেভাবে দেখেছেন এবং যেভাবে আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন, পরবর্তী জীবনের কাছে সেটা কতটা একটা মডেল হয়ে থাকবে বলে আপনার মনে হয়? দেখুন, রামকৃষ্ণ মিশনের তো একটা ভাবাদর্শ এবং কর্মসূচি স্বামীজি ঠিক করেই দিয়ে গেছেন, এবং সেখানে ভারী সুন্দর স্বামী রঙ্গনাথানন্দজি এক জায়গায় লিখছেন, যদি স্বামীজি এইরকম করে যেতেন যেখানে সাধুরা শুধুই জবধান করবে, তাহলে কি রামকৃষ্ণ মিশনের এরকম জগৎজোড়া প্রতিপত্তি বা প্রভাব হতো? তাঁরা বলে গিয়েছিলেন মানুষের সঙ্গে মানুষের মধ্যে থেকে মানুষ হয়ে কাজ কর। এবং সেখানে স্বামীজি একটা জায়গায় বলেছেন যে হিন্দু ধর্ম হচ্ছে একটা কমপ্লিট রিলিজন। কেন কমপ্লিট ধর্ম, কেন? এটা সাহেবদের সঙ্গে তর্কের সময় বলেছেন। বলে একমাত্র আমাদের ধর্মেতেই আছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটেই আছে, হ্যাঁ, কোনোটাকে বাদ দেওয়া হয়নি, কমপ্লিট লাইফ। স্বামী আত্মস্থানন্দজিও কিন্তু এই স্বামীজির এই মতবাদ এবং এই যে কমপ্লিট লাইফ এবং রামকৃষ্ণ মিশনেরও যে আইডিয়ালস, সেটা হচ্ছে সবাই গেরুয়া নিয়ে হিমালয়ে চলে যাবে তা তো নয়। ঠাকুর থেকে এটা পেয়েছেন। অনেকে গৃহে থাকবে, শিক্ষক হবে, নানা রকম প্রফেশনে থাকবে। কি চাই না আদর্শ মানুষ চাই। স্বামীজি বলছেন ম্যান মেকিং। আমি যেটা চাই সেটা হচ্ছে ভারতবর্ষে ভালো ভালো মানুষ তৈরি হোক, এবং তার জন্যে যতটুকু ধর্ম, যতটুকু কর্ম, যতটুকু ভক্তি প্রয়োজন দেবার দিয়ে একটা তৈরি করো, একটা এমন একটা আরক তৈরি করো যেটা খেলে মানুষ মুক্তি পাবে। মুক্তি কাকে বলে? স্বামীজি সম্পর্কে বলতে, মুক্তি মানে মরে যাওয়া নয়। মুক্তি কাকে বলে না নিজের যে সমস্ত ব্যাড ফিলিংস এবং নিজের যে সেলফিশনেস, নিজের যে পরশ্রীকাতরতা আছে, সেইগুলো থেকে নিজেকে মুক্ত করা, হ্যাঁ, ফ্রি অফ স্যাকলস। এইটা স্বামী আত্মস্থানন্দজি বারে বারে বলতেন। আমাকে বলতেন, দেখো তুমি যে জামা কাপড়গুলো পরে আমার কাছে এসছো, দোকান থেকে কিনেছো, কিন্তু এর প্রত্যেকটার পেছনে কত লোকের কত শ্রম আছে তুমি কি জানো? তোমার যে পায়ের জুতোটা পরে এসেছো, কিংবা একটু পরে তুমি যেখানে বসবে, তুমি এক কাপ চা খাবে, ইত্যাদি ইত্যাদি খাবে, চতুর্দিকে দেখো সেবা করার জন্য একদল লোক দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে, তুমি তাদের কি করো? থিঙ্ক অফ দেম। এইটা কিন্তু স্বামী আত্মস্থানন্দজির ভাবধারা। এইটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভাবধারা। তার কারণ স্বামীজি একদিন স্বামী অখণ্ডানন্দজিকে বলছেন যে এতকাল পরে আমি একজন মনের মতো সন্ন্যাসী পেলাম, আমার মনের মতো ভাই পেলাম। তার কারণ উনি মুর্শিদাবাদে ওই ত্রাণের কাজ, দুর্ভিক্ষ ইত্যাদি শুরু করেছিলেন। বললেন এতদিনে আমি একটা শান্তি নিয়ে আমি যেতে পারবো, যে আমার যে ভাবধারা, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে শুধুই ধর্ম প্রতিষ্ঠান নয়, সেবা বহুরূপে সম্মুখে তোমার। আপনি কি গিয়েছিলেন কালকে দেখতে? না, আমি যাইনি, শেষ দেখা যায়নি। তার কারণ হচ্ছে কালকে সকালবেলা, আমার জীবনে এটা প্রায়ই হয়, অনেক ক্ষেত্রেই হয়,
কালকে সকালবেলা আমি যখন ঠাকুর ঘরে আমি প্রতিদিন গত লাস্ট 10 ইয়ার্স ধরে স্বামী আত্মস্থানন্দজির পূজা করি। তার কারণে স্বামী আত্মস্থানন্দজির কাছে আমার পরিবারের সকলে দীক্ষা নিয়েছেন, তিনি তাদের গুরু। এবং আমার দীক্ষা অন্য জায়গায়, আমি স্বামী শ্রদ্ধানন্দজির দীক্ষিত এবং প্রব্রাজিকা মুখ্য প্রাণা মাতাজির কাছেও আমার দীক্ষা। তা কালকে সকালবেলা আমি ওই স্বামী আত্মস্থানন্দজির ছবি পরিষ্কার করে ফুল দিতে দিতে এই কথাটি বললাম যে মহারাজ সবাই তো চলে গেছেন, আপনি যে শাড়িতে বসে আছেন সবই কিন্তু লেট, আপনি কিন্তু প্রেজেন্ট, বলে ভালো করে পুজো করলাম। পুজো করে নিচে নেমে এসে শুনলাম মহারাজ তক্ষুনি চলে গেছেন। অর্থাৎ আমি যখন পুজো করছি, যে ফুলটি দিচ্ছি সেটি মহারাজের পায়েই পড়লো। এইটা স্বামী শ্রদ্ধানন্দজি যখন আমেরিকায় দেহ ছাড়ছেন ঠিক সেদিনও এই ঘটনা হয়েছিল। ফলে আমার মনে হলো যাক, ওই শাড়িতে এখন আর জীবিত কেউ রইলেন না। তাই মৃত্যু সম্পর্কে মহারাজ আমাকে বলেছিলেন, অত ভাবো কেন, যাকে তুমি বাইরে দেখতে পাচ্ছ না তাকে তুমি আরও ভালো করে ভেতরে দেখতে পাবে। যেমন অনেকে বলেন না, উদাহরণটা কেমন দিলেন, মাঠে বসে ক্রিকেট খেলা দেখছো আর টেলিভিশনের স্ক্রিনে ক্রিকেট খেলা দেখছো। টেলিভিশন স্ক্রিনে ক্রিকেট খেলাটা তুমি কত মাইনিউটলি দেখতে পাচ্ছ, বল যাচ্ছে কোথায়, কিভাবে কোথায়, দূর থেকে তো তুমি কিছুই দেখতে পেতে না। অতএব দূরে এবং কাছে। একজন মানুষ চলে যাবার পর সে দূরে যায় না, সে যারা তাকে ভালোবাসে তার কাছে আসে। অর্পিতা, তুমি শুনলে উনি কিন্তু বলছেন যে চলে যাবার পর আজকে একটা কষ্ট রয়েছে মনের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও স্বামী আত্মস্থানন্দজির যে কথা সেটাই কিন্তু উনি আরেকবার উচ্চারণ করলেন এবং বলছেন যে চলে যাবার পর তিনি দূরে যাননি, তিনি বরং সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তার মনের আরও কাছাকাছি, আত্মার আরও কাছাকাছি চলে এসছেন। অর্পিতা? একদমই দেবারতী, এবং অনেক অজানা কথা স্বামীজি সম্পর্কে আমরা শুনলাম সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের থেকে।